আচ্ছা, আমি আসলে তাইলে যাই কিছু পড়বো আমরা আসলে 9, 10 বেস করেই পড়তে চাই যাতে করে আপনি তাইলে বুঝতে পারেন। হুম, হুম, ঠিক আছে। ওটা তাই ওটা হলে আমার জন্য ভালো হয় আরকি। তাহলে ভালো হবে না? আপনার মানে জি, ব্যাপারগুলা জি, জি। একটু ফিল করতে পারবেন যে জি, জি, ব্যাপারটা জি। তাইলে এটা। আমরা জি, জি। আরেকটা কথা বলি সেটা একদম সত্য কথা বলে নেই। সেটা হচ্ছে আমার মাস্টার্স তো আপনার 29 তারিখ শেষ হলো। আমার কিন্তু আমি আসলে একটু কঠিন সাবজেক্ট নিয়েছিলাম। তো আচ্ছা, আমার কিন্তু এই কোর্স ছিল না ভাই। আমার কাছে মনে হয়েছে এটা একদম সহজ কোর্স এই কারণে আমি এটা নিই নাই। তো আপনি আচ্ছা। বুঝতে পারছেন। তারপরেও কিন্তু আমি এখন জানেন যে জাহাঙ্গীরনগরে যদি এমনিতে টিউশনের জন্য দেওয়া হয় যে আপনার ইন্টারের বা 10 এর টিউশনই আছে। ওখানে হাজার, হাজার মানুষ আপনার বলে যে আমি ইন্টারেস্ট। কিন্তু যদি জাহাঙ্গীরনগরে এরকম কোনো দেওয়া হয় যে রিয়েল এনালাইসিস পড়াইতে হবে বা যে মাস্টার্স এর কাউকে পড়াইতে হবে। এখানে কয়জন ইন্টারেস্ট দেখাবে এটা আমি জানি না। মানে এর কারণ হচ্ছে বাংলাদেশের পড়ালেখার সিস্টেম। মানে অনেকে বুঝে পড়ে না। হুম, এবার হুম, হুম, তো হুম, হুম। আপনাকে অভয় দিচ্ছে এই যে এটা এত কঠিন না। যেহেতু আমি নিজে পড়ি নাই। তারপর আমি আজকে ক্লাস করে দেখেন। আমার মনে না হয়েছে আমার একদম কনফিডেন্স আছে। আপনি নিজে পড়েন না এরপর আমার কনফিডেন্স আছে। আমি ভাই না আমি একটু বলে নিলাম আবার ভাবতে পারেন যে মনে হয় আমার এটা আছে। যাই হোক আমরা 9, 10 একটু হুম, শুরু দিতে চাই। তারপর আমরা একটু শুরু ঠিক করতে আছে। চাই ইন্টিগ্রাল ঠিক। ইকুয়েশন। তো জি, জি, জি। 9, 10 এ আমরা কিছু কথা পড়েছিলাম যেমন বিশ্ববিখ্যাত একটা চ্যাপ্টার আছে। চ্যাপ্টারটা হচ্ছে আপনার সমীকরণ মনে হয় ৫ম অধ্যায়। তো সেখানে আমাদেরকে এরকম ব্যাপার দেওয়া হয় যে x + y = হচ্ছে 5 আর হচ্ছে x - y = হচ্ছে এটাও ধরলাম 5। তখন আসলে আমরা 9, 10 এ আমাদের 9, 10 এও আমাদেরকে ভালোভাবে স্যারেরা পড়ায় না। যার কারণে আমরা জানি না। আমরা 9, 10 এ কিছু, কিছু কথা আমি একটু বলে আসি। সেটা হচ্ছে আমরা কিছু, কিছু ব্যাপার জানি যে এক্সপ্রেশন নামে একটা ব্যাপার আছে। এটাকে রাশিও বলা যেতে পারে। আর যদি বলি অ্যালজেব্রিক এক্সপ্রেশন তাহলে বীজগাণিতিক রাশি। এরকম একটা ব্যাপার আছে কিন্তু। আছে না? জি, জি, আচ্ছা। জি, জি। সেটা কি? কাকে বলে? সেটা যদি আমি বলি একদম সহজ কথায় আমরা তো এগুলো জানি যে একটা এক্সপ্রেশনকে কখন আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলব। এটা একটু শিখলে আমরা তাহলে আমাদের আজকের পড়াটা একদম সহজ হয়ে যাবে। চ্যাপ্টার 1 টা আমরা আজকে শেষ করব একটু সময় নিয়ে যেহেতু আপনি ফ্রি আছেন। তো সেটা একটু জানতে চাই যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা কি? এইটা হচ্ছে মেইন কথা বা বীজগাণিতিক সমীকরণ এই ব্যাপারটা কি? তো সেটার জন্য অ্যালজেব্রিক এক্সপ্রেশনের একটা রূপ আছে যে আমি দেখলেই চিনতে পারবো যে এ হচ্ছে আমাদের এরকম একটা ব্যাপার। সেটা হচ্ছে যদি কোনো একটা ফর্মের এরকম রূপ থাকে কিরকম যে এখানে r x টু দি পাওয়ার r এরকম আকারে যদি কেউ থাকে তখন আমরা ওই ব্যাপারটাকে বলবো অ্যালজেব্রিক এক্সপ্রেশন। যেমন আমি যদি বলি মাই x টু দি পাওয়ার -2 এটা কি অ্যালজেব্রিক এক্সপ্রেশন? তখন অবশ্যই এটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগাণিতিক রাশি। কেন? কারণ আমি যদি এই ফর্মে সাজাতে চাই তখন দেখেন এটা লিখতে পারি 1 তারপর ভেরিয়েবল x ওটা তো আছেই x তারপর এখানে দেখুন -2 তাহলে এই যে 1টা এটা কিন্তু r আমার একটা রিয়েল নাম্বার এবং x টা তো ভেরিয়েবল আছেই -2টাও কিন্তু আমার একটা রিয়েল নাম্বার। এই কারণে আমরা x টু দি পাওয়ার -2 কে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলতে পারি। আমরা কিন্তু এগুলো জানি, জানি না? জি, জি, জানি, আচ্ছা। জানি। এরপর আমরা পড়েছিলাম পলিনোমিয়াল। পলিনোমিয়াল নামে একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে বহুপদী। তো সেটা কি? বলছে সেইটার রূপ একটা বিখ্যাত রূপ আছে। তো সেটার বিখ্যাত রূপ হচ্ছে আ এরকম যে r x ভেরিয়েবলের এখানে আর হবে না পাওয়ারটা বরং এখানে হচ্ছে হোল নাম্বার হবে। আচ্ছা হোল নাম্বার ব্যাপারটা কি? আমি একটু লিখছি যে হোল নাম্বার হচ্ছে 0 ইনক্লুডিং ন্যাচারাল নাম্বার অর্থাৎ ন্যাচারাল নাম্বারের সাথে 0 থাকলে ওই ব্যাপারটাকে আমরা বলে ফেলি হোল নাম্বার। এবার আগের এক্সাম্পলটাই দেই x টু দি পাওয়ার -2 এটা কি পলিনোমিয়াল হবে? বলছে না। কেন হবে না? কারণ এই যে -2 এটা আর w এর মধ্যে নাই। এই কারণে এটা হচ্ছে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন হবে কিন্তু পলিনোমিয়াল হবে না। আমরা কি এতটুকু বুঝতে পেরেছি? জি, জি। আচ্ছা। কেন এটা হলো না পলিনোমিয়াল? কারণ হচ্ছে পাওয়ারটা মাইনাসে চলে গেছে। মাইনাস থাকতে পারবে না। কারণ এখানে আমরা পড়েছি যে এই যে ফর্মটা দেখতে পাচ্ছি আমরা, এই যে ফর্মটা এখানে হচ্ছে w আছে। w মানে হোল নাম্বার। হোল নাম্বারের মধ্যে ন্যাচারাল নাম্বার থাকবে আর 0 থাকবে। এই কারণে হয়। এখন এগুলার একটু আলোচনা আমরা যাচ্ছি। এখন কথা হচ্ছে তারপর আমরা পড়েছি হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশন নামে একটা ব্যাপার পড়েছি। তা ইকুয়েশন কাকে বলে? সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আ ইকুয়েশন কাকে বলে? তো ইকুয়েশন মানে হচ্ছে আমি আরেকটা কথা একটু বলি। সেটা হচ্ছে যারা পলিনোমিয়াল তারা অ্যালজেব্রিক এক্সপ্রেশনও। কিন্তু যারা অ্যালজেব্রিক এক্সপ্রেশন তারা পলিনোমিয়াল নাও হতে পারে। যেমন আমি যদি বলি x স্কয়ার এটা কিন্তু পলিনোমিয়ালও হবে, তাই না? এক্সপ্রেশন হবে। জি। আবার এক্সপ্রেশন হবে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। কারণ পাওয়ারটা হচ্ছে +2। আচ্ছা, কিন্তু এই যে -2 আছে পাওয়ার এটা কিন্তু আমার পলিনোমিয়াল না, বাট এটা কিন্তু আমার একটা এক্সপ্রেশন। আচ্ছা, ইকুয়েশনটা কিভাবে লিখবো? যে ইকুয়েশন আর কিছুই না। ইকুয়েশন হচ্ছে এই যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে যদি ইকুয়াল চিহ্ন থাকে, অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে ইকুয়াল চিহ্ন থাকলেই তখন আমরা তাকে একটা সমীকরণ বলে ফেলি। সহজ কথা একদম। এরপর এগুলা বলার আসলে উদ্দেশ্য কি? যে না আসলে 9 চলে গেলাম। এর কারণ হচ্ছে ইকুয়েশন কথাটা থাকলেই আমরা একটা বিখ্যাত জিনিস করি। তো অ্যালজেব্রিক এক্সপ্রেশন থাকলে আমরা একটা বিখ্যাত জিনিস করি। আমি একটু লিখছি তারপর আপনি বুঝে যাবেন। তাইলে আমরা ফিল করতে পারবো আজকের। আর এখানে ইকুয়েশন যখনই আমরা বলবো অ্যালজেব্রিক এক্সপ্রেশন তখন আমরা এর কিছু কাজ করতে পারি অটোমেটিক। অর্থাৎ আমার ওটা বলা লাগবে না, আমার অটোমেটিক। সেটা হচ্ছে আমি এটাকে এক্সপান্ড করতে পারি, মানে বাড়াতে পারি চাইলে। আমি এগুলার এক্সাম্পল দিব অথবা সিম্পলিফাই করতে পারি। কিন্তু আমরা যখনই দেখবো আমরা ইকুয়েশন তখন কিন্তু আমরা একটা বিখ্যাত কাজ করি। সেটা হচ্ছে সেটাকে আমরা জাস্ট সলভ করি। সহজ কথা। এছাড়া আর হুম, কিছু করতে পারি না। জি। এই কারণে আমাদের যখন এই যে আমি একদম প্রথমে গিয়েছিলাম যে x + y = 5 x - y = 5 এটাকে আমরা সরাসরি সলভ করা শিখতাম। এবং বিভিন্ন মেথড ছিল প্রতিস্থাপন, অপনয়ন আর বিভিন্ন ব্যাপার থাকতো। আর গুণন হতে পারত। তো আমরা দেখতে পাচ্ছি ইকুয়েশন এই যে এটা কেন ইকুয়েশন হলো? আমি যদি বলি এটা কেন ইকুয়েশন হলো? কারণ আমরা দেখতে পাচ্ছি এই যে বা সাইডটা এটা কিন্তু একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, তাই না?
জি আর এই যে 5 ও কিন্তু আমরা চাইলে এরকম লিখতে পারি r x টু দি পাওয়ার r এরকম লিখতে পারি। কিভাবে? সেটা হচ্ছে 5 x টু দি পাওয়ার 0, তাহলে তো 5, এটাও তো একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তাহলে দুটো অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মানে মাঝে একটা ইকুয়াল চিহ্ন আছে, এই কারণে এটা একটা ইকুয়েশন। যেহেতু দুটো ইকুয়েশন আছে, এদেরকে বলবো আমরা সিস্টেম অফ ইকুয়েশন, মানে এক এরকম বলবো। তাহলে এটাকে কিন্তু আমরা সলভ করতাম। ঠিক, তাহলে আমরা বুঝতে পারতাছি ইকুয়েশনের মধ্যে অবশ্যই আননোন জিনিস থাকে, সেটাকে হচ্ছে আমরা সলভ করি। এতটুকু কি বোঝা গেছে কিনা? মানে ছোটকালের পড়া। আপনার কোনো জি জি কোশ্চেন থাকলে আমাকে না বলতে পারেন। আচ্ছা, না ঠিক আছে, এবার অসুবিধা নেই। এবার আমরা এই আমাদের পড়ায় ঢুকবো। জাস্ট এতটুকু জানলে আজকে আমাদের প্রায় সবকিছু শেষ হয়ে যাবে। আচ্ছা, এবার আমাদের পড়াতে যাবো। ছোটকালের পড়া শেষ, এবার বড়কালের পড়া। তাহলে আমরা এটা তো আসলে ইন্টিগ্রাল ইকুয়েশন, তাহলে আমরা বিভিন্ন ইকুয়েশন একটু শিখি কয়েকটা টাইপ, তাইলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যেমন 3x স্কয়ার প্লাস 2y প্লাস 5 ইকুয়ালস টু 0, তাহলে এটা একটা ইকুয়েশন, এবং এই ইকুয়েশনের নাম হয়ে থাকে হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ। জি, এর কারণ এটার পাওয়ার হচ্ছে 2। আচ্ছা, মানে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 2। জি, এই কারণ। আচ্ছা, আচ্ছা, এরপর আমরা যদি বলি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন নামে একটা ইকুয়েশন আছে, তাই সেই ইকুয়েশনটা দেখতে এরকম, আমি কি বলছি, অর্থাৎ এটার মধ্যে ডিফারেনশিয়াল অথবা ডিফারেন্সিয়েশন থাকবে। এই যে দেখছেন আমরা একটা অপারেটর দেখতে পাচ্ছি, এই যে হ্যাঁ, জি, এই জি, জি, এই জি। কারণে এটার নাম হচ্ছে আপনার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সহজ কথা, এটা হচ্ছে ডিফারেনশিয়াল শিয়াল ইকুয়েশন। আচ্ছা, এরপরে আমরা ইন্টারে আরো কিছু কথা পড়েছিলাম। ত্রিকোণমিতিক ইকুয়েশনও আছে, যেমন sin x মাইনাস হাফ ইকুয়ালস টু 0, এটার মধ্যে ত্রিকোণমিতি রিলেটেড আছে, এই কারণে এটাকে বলা হয় ত্রিগোনোমেট্রিক ইকুয়েশন। গেল। এরপর আমরা ইন্টারের মধ্যে একটু প্রবেশ করতে চাই। ইন্টারে একটা ব্যাপার পড়ে আসছিলাম, 4, এইটাকে একটা পড়ে আসছিলাম এরকম, আমাদের নিশ্চয়ই মনে আছে যে 0 থেকে 5, এখানে দিলাম হচ্ছে x স্কয়ার, আর এখানে dx, এইটাকে আমরা কি বলছিলাম? এটাকে এটাকে তো হচ্ছে আপনার কি কি এটা ইন্টিগ্রেশন সাইন, তো ইন্টিগ্রেশন হ্যাঁ, লিমিট 0 টু 5। জি, এটা হচ্ছে জাস্ট আমরা কিন্তু ইকুয়েশন বলি নাই, বলছি আমরা ইন্টিগ্রেশন করছি। তার জি মানে জি জি তার মানে এটা কিন্তু ইকুয়েশন না, বরং এটা হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে এটা কেন ইকুয়েশন না? আমরা আসলে এখন এবার এই কোর্সটা আসলে পড়বো ইন্টিগ্রাল ইকুয়েশন। তাহলে এটা কিন্তু ইন্টিগ্রাল ইকুয়েশন না, এটা একটু মনে রাখতে হবে। কেন না? তার আজকে এখন আমরা ডেফিনিশন শুরু করবো ইন্টিগ্রাল ইকুয়েশন, তাইলে আমরা বুঝতে পারবো যে কেন এটা না। আচ্ছা, আমরা তাহলে আমাদের কোর্সের মধ্যে প্রবেশ করতে চাই। ইন্টিগ্রাল, নাইলে মনে থাকবে জি না ব্যাপারগুলো। আর জি প্রত্যেকটা এই আগের কথার সাথে মিলাই ফেলবো। এই এখন যাই পড়াবো, যে আমরা কোর্সে প্রবেশ করছি, সবকিছু আগের সাথে মিলবে, মানে এই যে এতক্ষণ পর্যন্ত যা লিখলাম এর সাথে মিলবে। জি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি ইকুয়েশন হতে হয়, এরকম একটা আননোন ব্যাপার থাকে। এই যে আমরা একদম প্রথমে লিখছি x প্লাস y, আমরা কিন্তু সমাধান করে সেই আননোনের মান বের করতাম হ্যাঁ ইকুয়েশন। আচ্ছা, তাহলে এখানেও দেখি আমরা ডেফিনেশনটা কি বলছে। আমি একটু লিখি যে একটা ইন্টিগ্রাল ইকুয়েশন হচ্ছে ইন্টিগ্রাল ইকুয়েশন, এটা আমরা নাম থেকে বুঝতে পারছি এটাও একটা ইকুয়েশন, সহজ কথা। কিন্তু এই ইকুয়েশনের হ্যাঁ বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য কি? যে এখানে ইন হুইচ আননোন ফাংশন থাকবে এখানে। কেন আননোন? এখন যদি আমাকে প্রশ্ন করতেন কেন আননোন, এখন আমি সংক্ষেপে অ্যান্সার করতে পারবো যে এখানে আননোন থাকবে কারণ মানে ইকুয়েশন মানেই তো আননোন ব্যাপার থাকবে। কেন? তখন এই যে ছোটকালের সাথে রিলেট করা, এই যে এই বক্সটার সাথে আমরা রিলেট করতে চাই, দেন ইকুয়েশনের মধ্যে তো অবশ্যই আননোন থাকে, সেই আননোন কিন্তু আমরা বের করতে চাই ইকুয়েশন সলভ করে। এই হ্যাঁ কারণে হ্যাঁ 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 এই কারণে আমি হচ্ছে এই কথাগুলো আগেই বলে আসছি। তাইলে আমাদের ডেফিনিশনগুলো আমাদের জন্য এখন সহজ হবে। যে একটা ইন্টিগ্রাল ইকুয়েশন হচ্ছে এক ধরনের ইকুয়েশন যেখানে যেখানে আননোন ফাংশন থাকবে, এখানে আননোন ফাংশন থাকবে, এন্ড অথবা উইথ লিখতে পারি, উইথ ওয়ান অর মোর ইন্টিগ্রাল সাইন থাকবে। তাইলে আমরা হচ্ছে ওটাকে আমরা বলতে পারবো একটা ইন্টিগ্রাল ইকুয়েশন। এখন কথা হচ্ছে, তাহলে আমরা কিছু এক্সাম্পল দিই, তাইলে আমরা বুঝতে পারবো যে আসলে এক্সাম্পল আমরা মনে করুন এরকম দিয়ে দিলাম, একটা লিমিট দিয়ে দিলাম এরকম, x এর মান হচ্ছে a থেকে b এর মধ্যে, t এর মানও হচ্ছে a থেকে b এর মধ্যে। তাহলে দ্য ইকুয়েশন এরকম আকারে, সাপোজ a থেকে b এর মধ্যে যেহেতু লিমিটটা দেওয়া আছে, আর এই যে এরকম একটা k x t, আর এখানে y t dt ইকুয়ালস টু f of x, এটাকে আমরা বলবো অন। আমি আপনাকে সব বুঝাই দেবো যে কেন কি হলো, কোনো ধরনের টেনশন নাই। অথবা জি এরকম আকারে yx মাইনাস ল্যামডা a b kx t y t dt f of x, অথবা এরকম আকারে যদি থাকে yx a to b। আচ্ছা, এই যে আমরা তিনটা ব্যাপার দেখতে পাচ্ছি, এদের প্রত্যেককে আমরা ইন্টিগ্রাল ইকুয়েশন বলতে পারবো। আমরা যেরকম করে এখানে এই যে ফর্ম মুখস্থ করছিলাম না, যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনের ফর্ম হচ্ছে r x টু দি পাওয়ার r, বা জি জি পলিনোমিয়ালের ফর্ম হচ্ছে r x টু দি পাওয়ার w, ঠিক তেমনি এখানে আমাদের এই ফর্মগুলোকে কি মনে রাখতে হবে, যে এই ফর্মগুলো থাকলে আমরা তাকে হচ্ছে একটা ইন্টিগ্রাল ইকুয়েশন বলতে পারবো, এবং এদের মধ্যে কার পরিচয় কি সেটা আমাকে জানতে হবে। শেষ। কেন ফর্ম জানবো? আমরা কিন্তু ছোটকালেও এরকম এই অ্যালজেব্রিক ফর্মগুলো মুখস্থ করেছিলাম, তাই না?
এই যে অ্যালজেব্রিক হ্যাঁ, ফর্মটা আর এক্স জি, এই জি। এই কারণে আমাকেও এখন ইন্টিগ্রাল ইকুয়েশন কাকে বলে সেটা এটা কেন ইন্টিগ্রাল ইকুয়েশন হলো সেটা আমি বলবো এই ডেফিনেশন অনুসারে হয়েছে, কিন্তু আমাকে ফর্মগুলো একটু মনে রাখতে হবে। এই ডেফিনেশন অনুসারে হয়েছে ঠিক আছে, কিন্তু ফর্মগুলো মনে রাখতে হবে, তারপর আমরা এটার সাথে এখন মিল করবো। কিন্তু তার আগে কিছু কথা লিখতে চাই যে এখানে কোনটা কি রিপ্রেজেন্ট করে এটা একটু লিখতে হবে, তাইলে আমরা বুঝতে পারবো কেন এগুলো ইন্টিগ্রাল ইকুয়েশন হলো। যেখানে এখানে হচ্ছে হয় আর যেখানে দ্য ফাংশন দ্য ফাংশন yx is unknown function is unknown function and fx kxt আর নোন ফাংশন, এগুলো জানা ফাংশন, মানে এগুলো আপনার দেওয়া থাকবে, কোনো ধরনের টেনশন নাই, এগুলো দেওয়া থাকবে। এখন এবার আমরা একটু যাই যে এগুলো কেন ইন্টিগ্রাল ইকুয়েশন। আমরা বলছিলাম যে এই যে এখানে স্পষ্ট একদম স্পষ্ট ডেফিনেশনে বলছে যে একটা ইন্টিগ্রাল ইকুয়েশন সেটা একটা ইকুয়েশন ঠিক আছে, কিন্তু সেখানে কিন্তু অবশ্যই আননোন ফাংশন থাকতে হবে, এবং সাথে সাথে দ্বিতীয় কন্ডিশন হচ্ছে একটা অথবা একাধিক ইন্টিগ্রাল সাইন থাকতে হবে। তাহলে আমি একটু দেখতে চাই এগুলোর মধ্যে কি, এই যে দেখুন এখানে এই যে দ্বিতীয়টার মধ্যে যদি আমি প্রবেশ করি, এখানে একটা আননোন ফাংশন আছে, এই যে yx কে বলা হয় আননোন ফাংশন, এই yx কে বলা হয় এটার ক্ষেত্রে দেখুন এই যে এটাকে বলা হবে আননোন জি, ফাংশন। জি, জি, হ্যাঁ, আচ্ছা, আননোন ফাংশন। আর এই যে একটা ইন্টিগ্রাল সাইন এখানে দেওয়া আছে, তাহলে আমি অবশ্যই আমাদের ডেফিনেশন অনুসারে বলতে পারি যে এটা একটা ইন্টিগ্রাল ইকুয়েশন, তাই না? জি, জি। আচ্ছা, তাহলে এই কারণে আর এই ফর্মগুলো আমরা একটু মুখস্থ করে নেব যে এরকম থাকলে এটাকে একটা ইন্টিগ্রাল ইকুয়েশন বলবো। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি বলতে পারেন। এখন বলতে পারেন যে আপনি আরেকটু বলতে পারেন যে এরগুলা কেন দেওয়া হলো, এই যে এই লিমিটটা যে x এর মান a থেকে b, এর কারণ হচ্ছে আমরা জাস্ট একটা বললাম যে আমরা আসলে ইন্টিগ্রেশন করতে চাই এই লাঠির মধ্যে, সাপোজ এই লাঠির মধ্যে এতটুকুর মধ্যে আমরা ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে অবশ্যই আমরা তো জানি একটা এক্সিস অনেক বড় হতে পারে, অর্থাৎ মাইনাস আর থেকে প্লাস আর, মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাই না? তাহলে আমরা তো জি, আসলে জি। এত বড় এরিয়া নিয়ে কাজ করবো না, বরং তার মধ্যে থেকে আমি একটা ফাইনাইট সংখ্যক জিনিস নিয়ে ইন্টিগ্রেশন করবো, এই কারণে এ থেকে বি দিস, আর কিছু না। আচ্ছা। ওকে, ওকে, আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কোশ্চেন হচ্ছে যে এই যে আমরা ৩ টা ফরমেট দেখলাম, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, ইকুয়েশন নাম্বার 1, 2, 3 জি। মেইনলি কি এই ৩ ধরনের কি আপনার ইন্টিগ্রাল ইকুয়েশন হয় নাকি আরো আছে এটা ছাড়াও? না, এরকম আপনার যে কোনো ধরেন ইকুয়েশন যে কোনো ফর্মে থাকুক না কেন, আমরা সেই ইকুয়েশনটাকে আমরা এই তিন ফর্মের এক ফর্মে লিখতে পারবোই পারবো, আচ্ছা, আচ্ছা। এই ও তিন ফর্মে নিয়ে যেতে পারবো। যেখানে আপনার হচ্ছে আমরা কি বললাম কন্ডিশন হচ্ছে যে আমি তো লিখছি কন্ডিশনটা জি, একটা আননোন ফাংশন থাকবে জি, এন্ড ওয়ান অর মোর ইন্টিগ্রাল সাইন। হ্যাঁ, এই যে দেখুন এই যে আমরা বক্স করছি এখানে একটা আননোন ফাংশন থাকবে, এই যে একটা ওয়ান অর মোর ইন্টিগ্রাল সাইন থাকবে। আচ্ছা, আর হুম, হুম। আরেকটা ব্যাপার আছে, আপনি যদি কোশ্চেনটা করছেন তাহলে ওই ব্যাপারটাও লিখে ফেলি, যেহেতু এই কোশ্চেনটা আসছে। সবচাইতে আমরা যেটাকে সবসময় মনে রাখবো, একটা দ্বারাই সব হয়ে যেতে পারে, সেটাকে বলা হয় দ্য মোস্ট জেনারেল জেনারেল টাইপ অফ ইন্টিগ্রাল ইকুয়েশন অফ দ্য ফর্ম। সেটার ফর্মটা কি, মানে সেটার রূপটা কি, সেটা দেখতে কিরকম, বলছে সেটা এরকম। আপনি চাইলে এভাবে মুখস্থ করতে পারেন যে gx y অফ x, এখানে f অফ x প্লাস ল্যামডা, এখানে a থেকে b kxt yt dt, এরকম ভাবে এটাকেও আপনি জানতে পারেন। এটা হচ্ছে একদম মোস্ট জেনারেল কেস, অর্থাৎ এটা জেনারেল মানে তো আমরা বুঝতে পারছি, যেমন মনে করুন জেনারেল যদি আমি বুঝাতে চাই যে a প্লাস b হোল স্কয়ার, এটা কিন্তু একটা জেনারেল ফর্মুলা, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। 5 প্লাস 2 এটা কিন্তু একটা পার্টিকুলার, কারণ হচ্ছে এর মানে এখানে 5, b এর মান হচ্ছে 2, আর আমি যদি এটা জি, মুখস্থ করি, এটা মুখস্থ করলে সবার জন্য পারবো। এর চেয়েও বেশি হ্যাঁ, যে জেনারেল আছে সেটা হচ্ছে a প্লাস b টু দি পাওয়ার n, এটাকে বলা হয় মোর জেনারেলাইজ ফর্ম, অর্থাৎ এটা সবচাইতে বেশি জেনারেল একদম যদি পড়ে, তাহলে এটাকে আমরা জেনারেল বলবো। হ্যাঁ। তাহলে আমরা একটু লিনিয়ার নন লিনিয়ারে যেতে চাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, একদম সহজ কথা হচ্ছে লিনিয়ার মানে হচ্ছে ধরেন লাইন, স্ট্রেট লাইনের মতো। লিনিয়ার মানে লাইন কথাটা থেকে লিনিয়ার আসে। তাহলে হুম, আমরা হুম। একটা স্ট্রেট লাইন তো জানি কিরকম আকার থাকে, এক্স by প্লাস সি ইকুয়ালস টু 0, এই আকারে থাকবে, অর্থাৎ দেখুন কোনো ভেরিয়েবলের পাওয়ার আপনার কিন্তু একের অধিক থাকতে পারবে না, জি। এবং নেগেটিভও থাকে না। তাহলে আমরা হুম। স্পষ্ট বুঝতে পারছি লিনিয়ার কথাটা হচ্ছে যে যেখানে আননোন ফাংশনের পাওয়ারটা সব সময় লিনিয়ার হবে, অর্থাৎ 1 হবে। আচ্ছা, আপনি বললে কিন্তু আমরা থেমে যাবো পড়াশোনা, যে আজকে এই পর্যন্ত থাকুক। না, ঠিক আছে, অসুবিধা নেই। আপনি বলতে থাকেন, আমি বলব না, অসুবিধা নেই। ঠিক আছে, আমার উদ্দেশ্য আসলে এই চ্যাপ্টারটাই শেষ করা, ফার্স্ট চ্যাপ্টারটা, তাহলে বেশি সময় লাগবে না। আচ্ছা, আমরা লিনিয়ার তাহলে একটু ডেফিনেশনটা লিখে ফেলি, তাহলে তো আমরা তো বুঝে গেছি, প্রথম কথাতেই বুঝে গেছি যেহেতু যে লিনিয়ার মানে ব্যাপারটা, অ্যান ইন্টিগ্রাল ইকুয়েশন ইজ কল্ড, আর লেখাগুলো বই ভাষাতে লিখে, জি, জি, জি। কারণ হচ্ছে কারণ তার বলা লাগবে না, যেহেতু এটা একটা এটা বলা না, দরকার ঠিক আছে, অসুবিধা নেই। অনলি লিনিয়ার অপারেটর আর পারফর্ম ইন ইট আপন দ্য আননোন ফাংশন। এই যে দেখছেন আননোন ফাংশন যেটা আমরা পড়াইছিলাম, মনে আছে না? আননোন ফাংশন মানে হচ্ছে ওয়াই এক্স, সেখানে অবশ্যই সেখানে সেটা লিনিয়ার হতে হবে, তাহলে ওইটাকে আমরা বলতে পারবো হচ্ছে লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন। যেমন আমরা একটু আদারওয়াইজ, অথবা ওইটাকে আমরা বলবো আদারওয়াইজ,
নন লিনিয়ার। আপনি বইতে এখন বুঝে যাবেন, বই আপনি নিজে পড়লে বুঝে যাবেন, বইয়ের মতো লিখবেন ইন্টিগ্রাল ইকুয়েশন। আচ্ছা, আমি এটার মধ্যে একটু যেতে চাই। এখানে দেখুন এই যে আমরা যে কয়েকটা ব্যাপার লিখছিলাম, এই যে 1 2 3, এর মধ্যে আননোন ফাংশন কোনটা কোনটা জানো? আমি যদি লাল কালি দিয়ে দাগাই দেখুন তো, এটা না আননোন ফাংশন? হ্যাঁ, ওয়াইট আমরা তো ওইটাই তো দিছি। এই যে yt, কারণ হুম। আচ্ছা আমি কিন্তু এখানে দেখুন আরেকটা কথা বলতে পারেন যে এখানে তো লিখছি আমরা yx আননোন ফাংশন, তাহলে yt কিভাবে? কারণ আমি কি আমাদের যদি আমরা ছোটকালে তো অনেক পড়া পড়ছি এরকম যে y অফ x সমান যদি 5x হয় তাহলে y অফ t সমান 5t, তাহলে এখানেও তো এটা একই কথা কিনা? এক্স্যাক্টলি, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। তাহলে ওইটার ব্যাপার। তাহলে এখানেও দেখুন আমাদের আননোন ব্যাপারটা কি কি আছে, এখানেও আছে হচ্ছে y একটা t, এই যে এখানে আননোন। এবার দেখুন 1 আর 2 কে আমরা বলবো লিনিয়ার, কেন? কারণ এদের পাওয়ার কিন্তু 1 আছে। জি, আর 3 কে আমরা বলবো নন লিনিয়ার, কেন? কারণ ওই দেখুন স্কয়ার আছে। জি, 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 কথা হ্যাঁ, কি দেখছি। বুঝতে পারছি কিনা? বুঝছি, আমি বুঝছি। আচ্ছা তাহলে আমরা এক্সাম্পল যখনই আমাদের কোনো একটা ডেফিনেশন বলবে, আপনাকে যদি নাও বলে যে আপনি এক্সাম্পল দেন, অবশ্যই অবশ্যই আপনাকে এক্সাম্পল দিতে হবে। আমি একটু পরেরটা যাই, ক্লাসিফিকেশন অফ ইন্টিগ্রাল ইকুয়েশন। এবার ইন্টিগ্রাল ইকুয়েশন আমরা পড়ে ফেলছি, এরপর সাধারণভাবে দেখুন আমরা যদি বলি যে মানুষ কাকে বলে, তো সবাই স্বাভাবিকভাবে মানুষ সম্পর্কে স্টাডি করে যে মানুষ আসলে কি। তো সেটা করলাম আমরা আসলে, যেমন ইন্টিগ্রাল ইকুয়েশন আসলে কি, তারপরে কিন্তু আমরা মানুষের প্রকারভেদ খুঁজতে যাই যে আসলে মানুষ কত ধরনের হতে পারে পৃথিবীতে। ঠিক তেমনি আমরা যখন ইন্টিগ্রাল ইকুয়েশন সম্পর্কে জেনে গেছি, তারপর ইন্টিগ্রাল ইকুয়েশন লিনিয়ার কিনা নন লিনিয়ার কিনা এটা জেনে গেছি, তখনই আমাদের মন চাইছে যে আসলে ইন্টিগ্রাল ইকুয়েশন কি আমরা বিভিন্ন টাইপে ভাগ করতে পারি, মানে ক্লাস করতে পারি। যেমন আমরা আমাদের কি থেকে এখন ভাগ করতে পারি আমাদের সারা বাংলাদেশকে, যে পৃথিবীতে বাংলাদেশের মধ্যে এত ধরনের মানুষ আছে, যদি আমরা বলি যে আওয়ামী লীগ বিএনপি বা বিভিন্ন দল থাকতে পারে, এইভাবে ভাগ করতে পারি। তো এগুলা একটা প্রকারভেদ, সহজ কথা। তো আমরা সেই ইন্টিগ্রাল ইকুয়েশন হচ্ছে ভাগ করতে চাই। তাহলে ইন্টিগ্রাল ইকুয়েশন 4 ধরনের আছে, তার মধ্যে মনে হয় আপনাদেরকে 2 ধরনের একটা পড়াইছে, আমার যতটুকু আপনার দেখছিলাম সেটা থেকে আমরা তো 2 ধরনের একটা শিখি আপাতত। তারপরে যদি বলেন যে না 4 ধরনের শিখাইছে তাহলে আমাকে বলবেন। আচ্ছা, সেটা হচ্ছে 1 নাম্বার ফ্রেডহোম। জি, 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 ফ্রেডহোম আর ভল্টার এই দুইটাই। জি, ইন্টিগ্রাল ইকুয়েশন। 2 নাম্বার আছে ভল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন। তারপরে আছে আপনাদের দুটোই করেছেন। জি, জি, জি। আচ্ছা এই কারণে সিঙ্গুলার ওটা না, এটা পড়াইছি ইকুয়েশন। না, ঠিক আছে, না, না, এটা পড়াইছি, এটা পড়াইছি, মনে 4 নেই। ইন্টিগ্রো ডিফারেন্সিয়াল ইন্টিগ্রাল ইকুয়েশন। ওকে, এই 4 ধরনের টাইপ হচ্ছে আসলে আমাদের আছে। ফার্স্ট কাইন্ড আছে যেটা এইরকম থাকলে এটাকে ফার্স্ট কাইন্ড বলা হয়। তারপর সেকেন্ড কাইন্ড আছে যে এরকম থাকলে এটাকে সেকেন্ড কাইন্ড বলা হয়। এটার আবার থার্ড কাইন্ড আছে। যদি আপনাদের পড়ায় তাহলে বললেন আমি এটা পড়াবো, আর না পড়ায় তাহলে এখানে আমরা থেমে যাবো, এগুলো করবো না আপাতত। আমরা এখন হচ্ছে শুধুমাত্র এদেরকে ভল্টার আর হচ্ছে ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশন নিয়ে কথা বলবো। আচ্ছা এটারও আবার সিমিলারলি ফার্স্ট সেকেন্ড থার্ড কাইন্ড আছে, যদি করায় আমাকে বলবেন, না করাইলে তো নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তা আমরা সরাসরি এখন যেতে চাই ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশনে কি আসলে। আচ্ছা আচ্ছা, এবার এখানে যেতে চাই, আমরা ডেফিনেশনটা শিখি তারপর আমরা বুঝে যাবো। ইন্টিগ্রাল ইকুয়েশন একটা লিনিয়ার, অবশ্যই অবশ্যই কিন্তু লিনিয়ার হওয়া লাগবে, নাহলে কিন্তু হবে না। এখন লিনিয়ার কি আমরা কিন্তু বুঝে আছি, এই কারণে আগে বুঝাইছি যে একটা লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন অফ দ্য ফর্ম, সেটার ফর্ম যদি এরকম হয়, রূপ যদি এরকম হয়, কিরকম, যে জি এক্স ওয়াই এক্স, এখানে এফ অফ এক্স প্লাস ল্যামডা, এখানে এ থেকে বি কে এক্স টি ওয়াই টি ডিটি, এই আকারে থাকে। এটাকে আমি এক নং দিচ্ছি এখন। তখন এখানে আমি একটু বলে দিচ্ছি, আমি কিন্তু আপনাকে সব বুঝাবো, কোনো ধরনের সমস্যা নাই। যে আপনি যে আবার প্রশ্ন করতে পারবেন, এ আর বি আর বোথ কনস্ট্যান্ট, অবশ্যই অবশ্যই কনস্ট্যান্ট। আপনাদের যদি ম্যাম ভালোভাবে পড়াই থাকে তখন বলছে যে ফ্রেডহোম বা ইন্টিগ্রাল ইকুয়েশনে হচ্ছে এই যে আপার লিমিট এবং লোয়ার লিমিট, এটাকে বলা হয় লোয়ার লিমিট, এটাকে বলা হয় আপার লিমিট, এরা সবসময় কনস্ট্যান্ট থাকে। আরেকটা যেটা আছে ভল্টেরা, ভল্টেরাতে হচ্ছে আপার লিমিটটা অবশ্যই অবশ্যই আপনার হচ্ছে এক ধরনের ভেরিয়েবল হয়ে থাকে। এটাই হচ্ছে পার্থক্য। তা আমরা ওটা লিখবো, সহজ কথা, এগুলোই আমরা লিখবো, তারপর অঙ্ক করবো, তাহলে আমাদের চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাবে। তাহলে এখানে আমরা বলে নিতে চাই এ আর বি অবশ্যই অবশ্যই কনস্ট্যান্ট। আবার বলছি, এটা কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে জি, হবে, আপনাদের যদি ভাইবা থাকে, না থাকতে তো নাই, যে ফ্রেডহোম আর হচ্ছে ভল্টারের মধ্যে পার্থক্য কি, তখন বলতে হবে এটা হচ্ছে আসলে লিমিটে পার্থক্য। আপার লিমিট লোয়ার লিমিট ফ্রেডহোমে হচ্ছে আসলে কনস্ট্যান্ট থাকে, আর ওটাতে কনস্ট্যান্ট থাকে না, এটাই আর কোনো পার্থক্য না। ভল্টারাতে কনস্ট্যান্ট থাকে না? জি না, ওটা কনস্ট্যান্ট থাকবে না। আচ্ছা আচ্ছা, এফ অফ আচ্ছা। এক্স জি এক্স এন্ড কে এক্স টি, এরা অবশ্যই অবশ্যই নন ফাংশন, অর্থাৎ এদেরকে আপনি দিয়ে দিবে, ওই যে আমরা ছোটকালে পড়ছিলাম না যে দেওয়া আছে, হ্যাঁ। তারপর আমরা মান নির্ণয় করতাম, ঠিক তেমনি এখানে এগুলো হচ্ছে দেওয়া থাকবে আপনার ফাংশন, অর্থাৎ অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, ম্যাথমেটিক্সের মধ্যে দেওয়া থাকবে। কিন্তু অবশ্যই অবশ্যই এটা যেহেতু ইন্টিগ্রাল ইকুয়েশন, এখানে একটা আননোন থাকতে হবে, সেই ওয়াই এক্সটা হচ্ছে অবশ্যই অবশ্যই সেটা একটা আননোন ফাংশন, ইজ আননোন, আননোন ফাংশন। এবং ল্যামডা সম্পর্কে একটু বলে দিই, জি। জাস্ট এতটুকু বলি, ল্যামডা ইজ নন জিরো রিয়েল অর কমপ্লেক্স নাম্বার, বা প্যারামিটারও বলা যেতে পারে, রিয়েল অর আচ্ছা কমপ্লেক্স
প্যারামিটার, আচ্ছা প্যারামিটার কি আমরা কি বলবো এটা নিয়ে নাকি? নাম্বার না বলে প্যারামিটার বলতে চাচ্ছেন? জি জি, প্যারামিটার কেন বলে? বলেন। আচ্ছা আপনি একদম সহজ আছে ব্যাপারটা, যেমন আমরা y = mx + c, এটা একটা স্ট্রেট লাইন এবং বিখ্যাত স্ট্রেট লাইন। সেখানে সেই বিখ্যাত স্ট্রেট লাইন ব্যাপারটা এরকম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, এটা দিয়ে যদি আমি আঁকি, এটা x অ্যাক্সিস y অ্যাক্সিস আঁকলাম। দেখুন আমার এই c এর মান যদি সাপোজ মনে করেন c এর মান হয়ে গেছে হচ্ছে 0, তখন এটা ইকুয়েশনটা কি হবে? মানে এটা যদি আঁকি মাঝখানে। মাঝখান দিয়ে যাবে, রাইট? এই বরাবর যাবে। মূলবিন্দুকে আমি সরলরেখা করব। জি, জি, জি। কিন্তু c এর মান হয়ে গেছে আমার হচ্ছে 1, সাপোজ, তাহলে এটা উপর উপর দিয়ে দিয়ে। যাবে। c এর মান হ্যাঁ, হ্যাঁ। 5, তার মানে এটা আরো উপর দিয়ে যাবে, উপর দিয়ে যাবে। রাইট? আচ্ছা c এর মান গুড। নেগেটিভ, নেগেটিভ মান হলে হ্যাঁ, কি যাবে? এই যে নিচে। এই c কে আমি কনস্ট্যান্ট না বলে প্যারামিটার বলতে পারি। কেন বলতে পারি? প্যারামিটারও কিন্তু এক ধরনের কনস্ট্যান্টের ন্যায়। কিন্তু তারপরেও কেন এটাকে প্যারামিটার বলি? যে এই দেখুন, এইটাকে এই যে বিভিন্ন মান দেওয়ার ফলে এটা বিভিন্ন ধরনের ভঙ্গিমা দেখায়। এই কারণে এটাকে আমরা প্যারামিটার বলি। হুম। আর কনস্ট্যান্ট মানে একদম ফিক্সড কনস্ট্যান্ট। ধরেন 2, এটা আজীবন 2। যেমন আমি যদি লিখতাম ইকুয়েশন যে y = mx + 2, এখানে কিন্তু আপনি চাইলে এরকম বাড়াইতে কমাইতে পারতেন না। তাই যেই ব্যাপারটা আপনি বাড়াইতে কমাইতে পারবেন, মানে সেটা ভ্যারি করতে পারে কিন্তু কনস্ট্যান্ট। এখানে দেখুন এটা কিন্তু অবশ্যই কনস্ট্যান্ট, কিন্তু এটা ভ্যারি করতে পারে। চাইলে আমি c এর মান যা ইচ্ছা তাই নিতে পারি। এই ধরনের ব্যাপারকে বলা হবে প্যারামিটার। আচ্ছা ঠিক আছে। চাইলেই আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে is called Fredholm integral equation of third kind. আচ্ছা, আপনাদের কেমনি পড়াইছে আমি সিওর। এটাকে থার্ড কাইন্ড, আমাকে জি, মনে নাই। তারপর আপনি দেখে নেবেন এটাকে থার্ড কাইন্ড আচ্ছা, বলছি কিন্তু যদি এখানে একটু একটা নোট দিয়ে লিখে দেই, যদি এই যে দেখতে পাচ্ছেন 1 নং ইকুয়েশন, সেখানে যদি gx এর মান শূন্য হয়ে যায়, gx কোথায়? এই প্রথমেই একদম প্রথমে আছে, রাইট? এই যে gx, সহজ কথা, এই gx এইটা যদি শূন্য হয়ে যায়, 0 তাহলে তাহলে যেই ফর্মটা পাবো ওইটাকে আমরা বলবো হচ্ছে আপনার একদম সহজ কথা ফার্স্ট কাইন্ড বলবো, অর্থাৎ gx = 0 হলে ওইটাকে আমরা বলবো একই জিনিস আসবে সবকিছু, এটাকে বলবো আমরা ফার্স্ট কাইন্ড। আচ্ছা, আর যদি gx 1 হয়ে যায়, তখন ওটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ড কাইন্ড। ওই যে আপনি একটা প্রশ্ন করছিলেন যে আমরা সবগুলোকে কি এভাবেই লিখতে পারবো, এই ইন্টিগ্রাল ইকুয়েশন দিয়ে লিখতে পারবো? তাহলে দেখুন কখনো কখনো এরকম আপনি দেখতে পাবেন। তাহলে ওইগুলোও কিন্তু একটা ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশন হবে। এটা নির্ভর করবে gx এর মানটা কি হচ্ছে। সাধারণত আমরা মুখস্থ করি এইটা, এই ডেফিনিশনটাই করি। কেন? কারণ এটা দ্বারা সব পাওয়া যায়, থার্ড কাইন্ড দ্বারা সব পাওয়া যায়, দেখছেন? হুম, 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 এই হুম, কারণে হুম। সহজ কথা। এই যে আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছিলাম a + b হোল টু দি পাওয়ার n, এটা দ্বারা সব পাওয়া যায়। জি। জি, এই কারণে এটাকে আমরা থার্ড কাইন্ড বলি এবং দেখবেন থার্ড কাইন্ডের সংজ্ঞাই পড়ায় ম্যামরা। তো এটা গেল। বলেন কোনো প্রশ্ন আছে কিনা? কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। অবশ্যই এটা একটু মনে রাখতে হবে এই কথাটা যে এখানে এই যে a আর b লিমিটিং ভ্যালুটা সেটা কিন্তু কনস্ট্যান্ট। আচ্ছা। আচ্ছা, এটা গেল। আচ্ছা, আরেকটা কথা নোট দিয়ে তাহলে লিখে দিই, যেহেতু আপনি পড়ছেন। আরেকটা কথা লাল কালি দিয়ে লিখি নোট যেটা। যদি এখানে f of x টা দেখুন এরকম হয় যে g of x এর মান 1, সরি কালিটা একটু ভিন্ন চলে আসছে, এক মিনিট। আচ্ছা, জাস্ট এগুলো তো একদম সহজ। আপনারা যদি না পড়ায় পড়বেন না, আর যদি পড়ায় পড়বেন। and f of x 0, তখন আমরা ওইটাকে বলবো হোমোজিনিয়াস। আপনাকে এটা পড়াইছে, আমি দেখছি আপনার নাম লেখা ছিল মনে হয়, হোমোজিনিয়াস। হ্যাঁ, হ্যাঁ, এগুলো দেখাইছি। হ্যাঁ, হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস ফ্রেডহোম। আমরা একত্রে শিখতেছি এই কারণে, তাহলে একটু মনে থাকবে। ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড। আচ্ছা, এবার একটা কথা আছে, আপনি কি এন্ড এর ব্যাখ্যাটা বুঝতে পারছেন? এন্ড কেন লিখছি অর না দিয়া? এই যে এন্ড, আম এন্ড না আমি এটা এন্ড কেন ইউজ, আমরা কিন্তু এন্ড ইউজ করি 19, কিন্তু হাজার হাজার আছে এন্ড ইউজ করে। এখানে ধরুন আমি একদম একটা গল্প বললে আপনি বুঝে যাবেন। যেমন মনে করেন যে আপনার, মনে করেন যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা, তারা আপনাকে আইসা বললো যে, বা আমাকে বললো যে আব্বু আমাকে মোবাইল এবং ল্যাপটপ দিতে হবে। এন্ড মানে হচ্ছে এবং। এটা দ্বারা আসলে কি বোঝায়? ধরুন যে আপনার ছেলেকে মোবাইল দিলেন কিন্তু ল্যাপটপ দিলেন না, সে কি খুশি হবে? না, না। আবার মোবাইল দিলেন না কিন্তু ল্যাপটপ দিলেন, সে খুশি হবে? না, বরং না। দুইটাই দিতে হবে, তাইলে সে খুশি হবে। কিন্তু আমি যদি বলতাম মোবাইল অথবা 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 ইংরেজিতে অর, যে মোবাইল অথবা ল্যাপটপ দিবেন, তখন যদি আপনি তাকে মোবাইল দেন তাহলে খুশি, ল্যাপটপ না দিলে সে খুশি হবে। আর যদি মোবাইল না দিয়ে ল্যাপটপ দেন তাহলেও সে খুশি। এবার যদি তাকে দুইটা দেন সে তো মহা খুশি। তাহলে অর যখন হুম, হুম। থাকবে, অর মানে হচ্ছে যে কোনো একটা সত্য হলেই সত্য, দুইটা সত্য হলে আরো ভালো। কিন্তু যখন এবং বা এন্ড থাকবে তখন দুটাকেই সত্য হতে হবে, অর্থাৎ gx কেও 1 হতে হবে, f of x কেও 0 হতে হবে। তাইলেই কেবল আমরা হোমোজিনিয়াস ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড বলতে পারবে, ছাড়া না। এই কারণে আমি এখানে এবং দিয়েছি বা এন্ড দিয়েছি। যেমন করে এটা একটা ইন্টারসেকশনের ন্যায়। এই কারণে দেখবেন এবং কথা থাকলে 9 10 আমরা সবসময় ইন্টারসেকশন ইউজ করি। কারণ ইন্টারসেকশন মানে কি, দুটা থেকেই নিতে হবে, দুটা সেট থেকেই নিতে হবে। এই কারণে। আচ্ছা, আমি কি কথা বুঝাতে পারছি? জি, জি, জি। জি। এটা গেল আমাদের। এবার আমরা যাচ্ছি বলটেরা। তাহলে আমাদের কিন্তু ফার্স্ট চ্যাপ্টার প্রায় মানে বলতে পারেন এক ধরনের একটু হয়ে যাবে ফার্স্ট চ্যাপ্টার প্রায়। তারপর আমরা অঙ্ক করবো, সমস্যা কি? যদি আজকে না করে আরেকদিন করলাম, তো সেটা আমাকে জি। বলতে হবে অবশ্যই। আচ্ছা, এটা গেল। আমরা দ্বিতীয়টা দেই ভোল্টেরা। ভল ছেড়া ইন্ট্রিগাল
ইকুয়েশন। এবং সবচেয়ে ভালো হয় ভাই সেটা হচ্ছে আপনি যদি আপনার মানে ধরেন আপনি লেকচার শিট না করলেও কেউ যদি ক্লাসে করে তারটা যদি আমাকে দেন তাহলে আপনাকে বাকি কিছু করানো হলো না, বরং ওইটার মধ্যেই কিভাবে সহজে সংক্ষেপে করা যায় সেটা আমরা একটু করতে পারবো। তাহলে আপনার জন্য ভালো হবে, কারণ আপনি তো একদম সব শিখতে হবে এরকম না। না, লাগলে ওই যে বলেন। বলতেছেন যে ক্লাসে যা যা করা এটা কথা বলতেছেন? জি, জি, ওইটা দিলে আমার ক্লাসে যা করা আমি টু দা পয়েন্টে সবকিছু আমার ওই প্র্যাকটিসটা আছে, আমি আচ্ছা, সবকিছু লিখি কম। আচ্ছা, আচ্ছা, তাহলে আমাকে ওইটাই দিবেন আপনি। তাহলে পিডিএফ করে হুম, হুম। দিবেন। আচ্ছা। তাহলে এবার আমরা ভোল্টারা ইন্টিগ্রাল ইকুয়েশনে যাব। তাহলে এটাকেও লিনিয়ার হওয়া লাগবে। আগে কিন্তু এখানে একটা কথা দেখতে হবে। যদি লিনিয়ারই না হয় তাকে আমি ক্লাসিফিকেশন করতে যাব না যে এটা কি ভোল্টারা না ফ্রেডহোম। আগে কিন্তু এই দেখুন এখানে একটা বিখ্যাত কথা লেখা, প্রথমেই লেখা যে আগে ওটাকে লিনিয়ার হতে হবে। এই যে দেখুন এখানে একটা যে একটা লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন। লিনিয়ার হওয়ার পরে যদি এরকম ফর্মে থাকে তাইলে আমরা তাকে এইসব বলতে যাব। অন্যথায় না। জি। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা আবার এটা যাচ্ছি। তাহলে এই কথাটাও লিখি এখন এখানে যে একটা এ লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন, তার ফর্মটা যদি এরকম থাকে অফ দ্য ফর্ম gx yx আগেরটার মতো f of x প্লাস এখানে একটা ল্যামডা। এইখানে দেখুন এটা হচ্ছে এ, নিচেরটা কনস্ট্যান্ট, এখানে কিন্তু একটা ভেরিয়েবল আছে x, তাই না? আগেরটার সাথে এটা যদি পার্থক্য করেন দেখেন আগেরটায় আপার লিমিটটাও কনস্ট্যান্ট ছিল, কিন্তু এখানে কিন্তু কনস্ট্যান্ট নেই। জি। এই এরকম আকারে যদি থাকে এটার নাম আমি আবার এখানে দিলাম। তাহলে এখানে একটু বলে দেই হয় আর a is a constant and কি কি নোন আমার f of x, g of x and kxt are known function, are known function and বা while যেখানে হচ্ছে yx টা হচ্ছে আপনার আননোন ফাংশন। আর আননোন কেন থাকবে? কারণ আমি আপনাকে বলে আসি ইকুয়েশন মানে আননোন একটা ব্যাপার থাকবেই থাকবে। হুম, হুম, হুম। এন্ড ল্যামডা আগের মতোই, সবকিছু আগের মতোই, শুধুমাত্র ওই যে কনস্ট্যান্টের জায়গায় ওখানে একটা এবার ভেরিয়েবল চলে আসছে, লিমিট নন জিরো রিয়েল অর। এখন বলতে পারেন এটা কেন নন জিরো বলছে? একদম সহজ কনসেপ্ট প্রত্যেকটা। এই যে এখানে কেন নন জিরো বলছে, আগেরটাও নন জিরো বলছে, কেন বলছে? কারণ যদি নন জিরো না হয় তাহলে তো সেটার ইন্টিগ্রাল ইকুয়েশনই থাকবে না, কারণ কোনো ধরনের ইন্টিগ্রাল সাইন থাকবে না। দেখুন এখানে যদি ল্যামডাটা জিরো হয়ে যায় তাহলে এই পাঁচটা সব জিরো হয়ে যায় না? এই যে এখানে যদি এই জিরো পাশে হয়, জি, জি, জি। এই কারণে ওটাকে নন জিরো বলছে। আসলে প্রত্যেকটার ব্যাখ্যা আছে, রিয়েল অর কমপ্লেক্স প্যারামিটার ইজ কল্ড ভোল্টেরা। বলেন তো এই দুটার মধ্যে পার্থক্য আপনারা বুঝতে পারছেন কিনা? দুটার পার্থক্যটা কোথায় আসলে ভোল্টেরা আর ফ্রেডহোমে? ওই তো ওই যে আপনার লল আপার লিমিটটা, নট আপার লিমিট হচ্ছে কি বলে এটাকে? ভেরিয়েবল আরে বলছে এবার। ভেরিয়েবল, আপার লিমিটটা ভেরিয়েবল। এছাড়া তো আমি আর তেমন কিছু তো পাইনি আসলে। সব তো সেম। জি, আর সব সেম এটাই। এবার এখানে আইসা একটা ব্যাপার দেওয়া হয়, সেটা হচ্ছে কখনো কখনো না আপনি ম্যাম এটা বলছে কিনা দেখেন তো, আমি একটু লিখলে তা এটা ভিন্ন কালিদা লিখি, কারণ এটা একটা যেহেতু আগেরটার ক্ষেত্রে এটা বলতে পারতাম, এখানে একটু এই কালিদা লিখতেছি, দেখুন আপনি এই কথাটা বলছে কিনা। দ্য ফাংশন কে কে এক্স টি, এটা কিন্তু নোন ফাংশন বলছি, তারপর এটার একটা নাম আছে, ইজ নোন অ্যাজ দ্য কার্নেল। এই কথা কি বলছে? কার্নেল অফ। জি, কার্নেল ওয়ার্ডটা আমার স্পষ্ট মনে আছে। কার্নেলের কথা যে বলছে। আচ্ছা, এটাকে কার্নেলও বলা হয়। কেন কার্নেল বলা হয়ে থাকে? কারণ অবশ্যই কার্নেল নামে কেউ না কেউ এটা বের করছে। আচ্ছা, কার্নেল নাম শব্দটি এসেছে শুধুমাত্র ল্যাটিন শব্দ কার্নেল থেকে, যেভাবে আচ্ছা। CERNEN, কার্নেল থেকে হচ্ছে আসছে, ল্যাটিন শব্দ থেকে এর শব্দ, এই যে কার্নেল ল্যাটিন শব্দ, এটার মানে হচ্ছে মূল বা কেন্দ্র। মানে আমি যদি বলি এটা হচ্ছে এসেনশিয়াল পার্ট, একদম প্রয়োজনীয় পার্ট, এটা যদি না থাকে তাহলে আসলে হবে না। এই কারণে এটা নাম জাস্ট কাজের উপর ভিত্তি করে এটা নাম দিছে কার্নেল, আর কিছু না। চাই এটাকে কিন্তু থার্ড কাইন্ড বলা হয়, ভোল্টেরা থার্ড কাইন্ড। তো ভোল্টেরা যদি জি অফ এক্স শূন্য হয়ে যায় আগের মতো, হুম। তখন এটাকে আমরা বলবো আবার ফার্স্ট কাইন্ড, ওই যে আগেরটার মতো একদম দেখুন তো, আগে হতো জি। জি এক্স শূন্য হয়ে গেলে আমরা বলতাম ফার্স্ট কাইন্ড। এই যে আচ্ছা, এবার জি এক্স অন হয়ে গেলে ওটাকে বলবো আমরা সেকেন্ড কাইন্ড। আর যদি এরকম হয় জি এক্স ওয়ান অ্যান্ড, আবার কিন্তু অ্যান্ড সাথে সাথে এফ অফ এক্স যদি জিরো হয় তখন ওটাকে আমরা বলবো যে হোমোজিনিয়াস। এটাকে কি বলবো আমরা? হোমোজিনিয়াস ভোল্ট্রা। আচ্ছা, বিটা বড় হাতের হবে কারণ নাম থেকে যেহেতু আসছে, ভোল্ট্রা ইন্ট্রিগাল ইকুয়েশন। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, যে কোনো বিষয়ে সমস্যা নাই। আমরা জাস্ট একটু হয়তো বা পরিপূর্ণ না করতে পারলে অ্যাটলিস্ট একটু বলতে তো পারবো যে ব্যাপারটা এরকম আসে।